আজকের লেসনটি ওয়াঙ্গারি মাথাই সম্পর্কে, যিনি একজন কেনিয়ার অধিবাসী ছিলেন, যিনি শান্তিতে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। তিনি মূলত নারীদের অধিকার নিয়ে কাজ করতেন এবং পরিবেশবাদী একজন মানুষ ছিলেন। তো এই লেসনটির শেষের দিকে কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এখানে অ্যাটাচমেন্ট করে দেব। ইনশাল্লাহ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ইনশাল্লাহ। চলো শুরু করা যায়। এখানে প্রথমেই যে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস আছে সেটা একটু পড়ে নিচ্ছি। লুকিং অ্যাট দ্য ওম্যান, মহিলাটির দিকে তাকিয়ে, ইন দ্য পিকচার, এই ছবিতে, হোয়াট কামস টু ইউর মাইন্ড, তোমার মনের মধ্যে আসলে কি আসে। ডেসক্রাইব হার ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, তাকে 150 ওয়ার্ডের মধ্যে ডেসক্রাইব করো, মানে ব্যাখ্যা করো। বিশেষ করে ফোকাস অন হার স্মাইল অ্যান্ড আইস, বিশেষ করে তার স্মাইল এবং তার আইসের উপর ফোকাস করতে বলেছে। যাই হোক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে এইভাবে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে, এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে লিখতে বলতে পারে যে ওয়াঙ্গারি মাথায় কে ছিলেন তার ব্যাপারে 10টা বাক্য লেখেন। তো যাই হোক, আমরা তার কন্ট্রিবিউশন সম্পর্কে, আমাদের এনভায়রনমেন্টের জন্য তার যে কন্ট্রিবিউশন ছিল সেগুলোর ব্যাপারে আমরা একটু পড়ি। We have a special responsibility to the ecosystem of this planet. আমাদের রয়েছে স্পেশাল রেসপন্সিবিলিটি, একটা বিশেষ দায়িত্ব, স্পেশাল রেসপন্সিবিলিটি টু দ্য ইকোসিস্টেম, আমাদের যে বাস্তুসংস্থান আছে সেই বাস্তুসংস্থানের প্রতি, অফ দিস প্ল্যানেট, এই গ্রহের যে বাস্তুসংস্থান তার প্রতি আমাদের একটা বিশেষ রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব রয়েছে। ইন মেকিং শিওর দ্যাট আদার স্পিসিস সার্ভাইভ, অন্যান্য স্পিসিস যারা আছে, অন্যান্য যে প্রজাতি আছে, তারা যদি সার্ভাইভ করে, তারা যদি টিকে থাকে, এটা যদি আমরা মেক শিওর করতে পারি, নিশ্চিত করতে পারি, তাহলে উই উইল বি এনশোরিং, আমরাও নিশ্চিত করতে পারবো, দ্য সার্ভাইভাল অফ আওয়ার ওন, আমাদের নিজেদের যে টিকে থাকাটা, সেই টিকে থাকাটাকে আমরা কিন্তু নিশ্চিত করতে পারবো। অর্থাৎ এই পৃথিবীতে যে অন্যান্য প্রজাতিগুলো আছে সেগুলোর টিকে থাকা যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমরা নিজেদের টিকে থাকাকেও নিশ্চিত করতে পারবো। এই কথাগুলো ডাবল কোটেশনের মধ্যে আছে, দ্যাট মিনস এটা সম্ভবত ওয়াঙ্গারি মাথাই বলেছেন। ঠিক আছে, এরপরে বলছে, the first African woman and first environmentalist awarded the Nobel Peace Prize, Wangari Maathai, received that honor in 2004 as the founder of the Green Belt movement in Kenya. কেনিয়াতে গ্রিন বেল্ট মুভমেন্ট নামে, গ্রিন বেল্ট মুভমেন্ট অর্থাৎ গ্রিন বেল্ট আন্দোলন নামে একটি আন্দোলন গড়ে উঠেছিল। সেটির ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা ছিলেন এই ওয়াঙ্গারি মাথাই নামের ব্যক্তি। ঠিক আছে, যিনি এটি প্রতিষ্ঠিত করেছিলেন, মানে যিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2004 সালে, যার জন্ম হয়েছিল 1940 সালে এবং মৃত্যু হয়েছিল 2011 সালে। তিনি 2004 সালে রিসিভ করেছিলেন এই সম্মানটাকে, অর্থাৎ নোবেল পিস প্রাইজ পাওয়ার যে সম্মান সেটি রিসিভ করেছিলেন, যিনি ছিলেন প্রথম আফ্রিকান ওমেন হিসেবে নোবেল পিস প্রাইজ পাওয়া একজন ব্যক্তি এবং প্রথম পরিবেশবাদী একজন ব্যক্তি। সেটাই বলছে, দ্য ফার্স্ট আফ্রিকান ওমেন অ্যান্ড ফার্স্ট এনভায়রনমেন্টালিস্ট। তিনি ছিলেন প্রথম আফ্রিকান মহিলা এবং প্রথম পরিবেশবাদী মানুষ যিনি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, যার নাম ছিল ওয়াঙ্গারি মাথাই। 1940 সালে জন্মগ্রহণ করে 2011 সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি এই 2004 সালে এই নোবেল পিস প্রাইজটা পেয়েছিলেন এই গ্রিন বেল্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা হিসেবে। এই গ্রিন বেল্ট মুভমেন্ট ছিল এ নন প্রফিট অর্গানাইজেশন, একটা মানে অলাভজনক একটা সংস্থা। ডেডিকেটেড টু, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, এটি মানে নিবেদিত থাকা, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। ঠিক আছে, যেই অর্গানাইজেশনটা নিবেদিত ছিল প্ল্যান্টিং ট্রিজ, গাছ রোপণ করার জন্য, এনভায়রনমেন্টাল কনজারভেশন এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য, কনজারভেশন মানে রক্ষণাবেক্ষণ, অ্যান্ড ওমেন্স রাইটস এবং মহিলাদের অধিকার রক্ষণাবেক্ষণের জন্য এটি অনেক বেশি নিবেদিত ছিল। তারপরে কি বলছে, এরপরে একটু উপরে চলে গেলাম, হ্যাঁ, এরপরে বলছে, Maathai introduced the idea of planting trees with the people. এই ওয়াঙ্গারি মাথাই পরিচয় করে দিয়েছিল দ্য আইডিয়া অফ প্ল্যান্টিং ট্রিজ, গাছ রোপণ করার যে
আইডিয়াটা, ধারণাটি, সেটিকে পরিচয় করিয়ে দিয়েছিল উইথ দ্য পিপল, মানুষের সাথে। অ্যান্ড ডেভেলপড ইট, এবং এটাকে উন্নত করেছিল ইনটু এ ব্রড বেসড গ্রসরুট অর্গানাইজেশন। এটা একটা বিস্তৃত, ব্রড বেসড মানে বিস্তৃত, গ্রস রুটস মানে তৃণমূল, এখানে লেখাই আছে। এটি একটা তৃণমূল সংস্থায় পরিণত করেছিল এবং বিস্তৃত সংস্থায় পরিণত করেছিল। ডিজাইন টু কনজার্ভ, যেটি মূলত সাজানো হয়েছিল, যেই সংস্থাটিকে সাজানো হয়েছিল কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করার জন্য। অ্যান্ড ইমপ্রুভ উইমেন্স কোয়ালিটি অফ লাইফ, এবং মহিলাদের যে জীবনের মান সেটিকে উন্নত করার জন্য এই প্রতিষ্ঠানটি অর্গানাইজ করা হয়েছিল, সাজানো হয়েছিল। In 1986, 1986 সালে the Green Belt Movement established a Pan-African Green Belt Network. এই গ্রিন বেল্ট আন্দোলনটি প্রতিষ্ঠিত করে, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করেছিল এ প্ল্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক, প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক। এই প্যান আফ্রিকান মানে সমগ্র আফ্রিকান, মানে আফ্রিকা জুড়ে একটা গ্রিন বেল্ট নেটওয়ার্ক তিনি প্রতিষ্ঠিত করেন। and has introduced over 40 individuals from other African countries to its approach. Approach মানে পদ্ধতি। এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট আছে, এটির যে পদ্ধতিগুলো আছে, কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতির সাথে আফ্রিকান আরো অন্যান্য দেশের মানে 40 জন ব্যক্তির সাথে, 40 ইন্ডিভিজুয়ালস, 40 জন ব্যক্তির কাছে তিনি এটি পরিচয় করিয়ে দেন। তার মানে তার এই আন্দোলনের যে প্রসেসটা, কর্মপদ্ধতি, সেটি আরো 40 জন ব্যক্তির কাছে তিনি পরিচয় করিয়ে দেন, অন্যান্য আফ্রিকান দেশ থেকে যারা এসেছেন। এরপর বলছে the movement set both short and long term objectives মানে হচ্ছে লক্ষ্য। এই আন্দোলনটি স্থাপন করে both short and long term objectives, দুই ধরনের লক্ষ্যই, এর মধ্যে শর্ট আছে এবং লং, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী, দুই ধরনের লক্ষ্যই রয়েছে। The overall aim has been to create public awareness of the need, এই সার্বজনীন যে মানে এটির লক্ষ্য, সেটি হয়েছে to create public awareness, মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করা। অর্থাৎ এই আন্দোলনটির মূলত মূল যে লক্ষ্য, সেটি হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করে দেওয়া, এবং এর সাথে কি করা, the need to protect the environment, এই যে পরিবেশকে রক্ষা করতে হবে, এই প্রয়োজনীয়তার জন্য, এইটার প্রয়োজন রয়েছে, এই ধরনের সচেতনতা পাবলিকের মধ্যে জাগ্রত করা হচ্ছে মূল লক্ষ্য ছিল। থ্রু ট্রি প্ল্যান্টিং, গাছ রোপণের মধ্য দিয়ে, অ্যান্ড সাস্টেইনেবল ম্যানেজমেন্ট, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে, ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তার মানে তার যে আন্দোলনটি ছিল গ্রিন বেল্ট মুভমেন্ট, সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মূলত মানুষের মধ্যে পরিবেশকে রক্ষা করার যে সচেতনতা, সেটি জাগ্রত করে দেওয়া, গাছ রোপণ করার মাধ্যমে এবং দীর্ঘমেয়াদী এক ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে। মোর স্পেসিফিকলি, আরো বিশেষ করে, ইট হ্যাজ ইনিশিয়েটিভস, এটার রয়েছে কিছু মানে ইনিশিয়েটিভস মানে হচ্ছে পদক্ষেপ, ঠিক আছে, এটার কিছু পদক্ষেপ রয়েছে। টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য, জীববৈচিত্র্যটাকে উন্নত করা এবং রক্ষা করা। প্রমোট মানে উন্নত করা, প্রোটেক্ট মানে রক্ষা করা। জীববৈচিত্র্যগুলোকে রক্ষা করা এবং উন্নত করার জন্য এটার বিভিন্ন পদক্ষেপ রয়েছে। টু প্রোটেক্ট দ্য সোয়েল, মাটিকে রক্ষা করার জন্য পদক্ষেপ রয়েছে। টু ক্রিয়েট জবস, বিভিন্ন ধরনের কর্মক্ষেত্র তৈরি করার জন্য পদক্ষেপ রয়েছে, স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে। টু গিভ উইমেন এ পজিটিভ ইমেজ ইন দ্য কমিউনিটি, এবং এই সংস্থাটি আরও পদক্ষেপ নিয়েছে মহিলাদেরকে একটা পজিটিভ ইমেজ দেওয়া, অর্থাৎ ইতিবাচক এক ধরনের মান সম্মান ইন দ্য কমিউনিটি, সম্প্রদায়ের মধ্যে। অ্যান্ড টু অ্যাসার্ট মানে মূলত জাহির করা, তুলে ধরা, প্রকাশ করা, ঠিক আছে। এবং এটা আরো কিছু পদক্ষেপ নিয়েছে টু অ্যাসার্ট দেয়ার লিডারশিপ কোয়ালিটিস, তাদের যে নেতৃত্বের গুণাবলী আছে সেগুলোকে
প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের তারা ইনিশিয়েটিভ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে। ইট প্রমোটস, এই সংস্থাটি উন্নত করে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তাকেও, অ্যান্ড অ্যাসিস্টস পিপল, এবং মানুষকে সাহায্য করে টু মেক দ্য লিঙ্ক, সম্পর্ক তৈরি করার জন্য, বিটুইন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশগত বিভিন্ন ধরনের অবক্ষয়ের মধ্যে, অ্যান্ড মেনি অফ দ্য প্রবলেমস দে ফেস, এবং তাদের সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার মধ্যে। অর্থাৎ মানুষজন বিভিন্ন ধরনের সম্মুখীন হচ্ছে, প্রবলেমের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং সেই সমস্যাটার সম্মুখীন হচ্ছে কেন? কারণ সেখানে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন রয়েছে, অর্থাৎ পরিবেশগত ক্ষয় রয়েছে। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের পরিবেশগত ক্ষয় এবং তার ফলশ্রুতিতে যে সমস্যাগুলো আছে, এগুলোর মধ্যে সম্পর্কটা বা লিঙ্কটা তৈরি করতেও তারা সাহায্য করছে, মানে এই সংগঠনটি সাহায্য করছে। ইনক্লুডিং, এর মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, একটা হচ্ছে পোভার্টি, দারিদ্রতা, অ্যান্ড লিভলিহুড ইনসিকিউরিটি, এবং বিভিন্ন ধরনের কি বলবো, যে জীবিকা অর্জনের ক্ষেত্রে যে তোমার হচ্ছে ইনসিকিউরিটি, অনিরাপত্তা, সেটা। ঠিক আছে, তো আমরা পরের অংশে চলে যাই। অংশে আমরা দেখতে পাচ্ছি, ওভার ইটস ফার্স্ট 20 years, এটার প্রথম যে 20 বছর ছিল, এই সংগঠনটির প্রথম যে 20 বছরের মধ্যে, মেনি অফ দ্য মুভমেন্টস অবজেক্টিভস, এই আন্দোলনের অনেক লক্ষ্যগুলোই হ্যাভ বিন অ্যাচিভড, অর্জিত হয়েছে। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস হ্যাজ বিন গ্রেটলি ইনক্রিজড ইন দ্য ওয়ার্ল্ড, পরিবেশগত যে সচেতনতা হ্যাজ বিন গ্রেটলি ইনক্রিজড, এটা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। And many women's group have sold millions of seedlings. Seedlings মানে হচ্ছে চারা গাছ। অনেক মহিলাদের গ্রুপরা আছে, যারা দল রয়েছে, যারা মিলিয়ন্স, লক্ষ লক্ষ চারা গাছ তারা বিক্রি করেছে টু দ্য মুভমেন্ট, এই আন্দোলনের মাধ্যমে। ইউজিং দ্য ইনকাম, এবং তারা এই ইনকামটা ব্যবহার করেছে টু মিট ইমিডিয়েট ডোমেস্টিক নিডস, তাদের যে তাৎক্ষণিক ডোমেস্টিক নিডস, অর্থাৎ গৃহস্থালির বিভিন্ন প্রয়োজন আছে, সেগুলোকে মেটানোর জন্য। ঠিক আছে, সাচ অ্যাজ, যেমন কি ধরনের প্রয়োজন মেটানোর জন্য তারা এই ইনকামগুলো ব্যবহার করেছে? যেমন এডুকেশন অফ দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করেছে তারা। আর ইনভেস্টিং ইট, অথবা এই লাভটাকে তারা ইনভেস্ট করে, বিনিয়োগ করেছে ইন আদার ইনকাম জেনারেটিং ভেঞ্চার্স, ভেঞ্চার মানে উদ্যোগ, আরো অন্যান্য যে ইনকাম উৎপাদন করবে, অর্থাৎ আয় বাড়াবে, আয় বৃদ্ধি করবে, এরকম বিভিন্ন ধরনের উদ্যোগে, বিভিন্ন ক্ষেত্রে তারা এই টাকাটা বা এই লাভটা তারা ইনভেস্ট করেছে। ট্রি প্ল্যান্টিং হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি, গাছ রোপণ করা হয়েছে অ্যান অনারেবল অ্যাক্টিভিটি, একটা সম্মানজনক কার্যক্রম। অ্যান্ড মেনি পিপল হ্যাভ অ্যাডাপ্টেড ইট, এবং অনেক মানুষ এটাকে গ্রহণ করেছে পেশা হিসেবে। In later years, পরবর্তী বছরগুলোতে, Maathai's own work had focused on the human rights situation in Kenya. মাথায়ের যে নিজের কাজগুলো আছে, সেগুলো মূলত ফোকাস করেছে, এই ফোকাস অন অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, এটি দৃষ্টিপাত করেছে দ্য হিউম্যান রাইটস সিচুয়েশন, মানবাধিকার পরিস্থিতির উপরে ইন কেনিয়াতে। স্ট্যান্ডিং আপ ফর আ ডেমোক্রেটিক মাল্টি এথনিক কেনিয়া, she subjected to defamation, persecution, detention and physical attack. Defamation মানে অপমান, তারপরে persecution মানে নির্যাতন, তারপরে detention মানে হচ্ছে আটক, আর হচ্ছে ফিজিক্যাল অ্যাটাকস মানে হচ্ছে শারীরিক তোমার আক্রমণ। তো যাই হোক, এখানে বলছে স্ট্যান্ডিং আপ ফর আ ডেমোক্রেটিক মাল্টি এথনিক কেনিয়া, একটা মাল্টি এথনিক মানে বহু জাতি ভিত্তিক কেনিয়ার জন্য দাঁড়ানোর কারণে, অথবা ডেমোক্রেটিক কেনিয়ার জন্য দাঁড়ানোর কারণে, অর্থাৎ বহু জাতিভিত্তিক এবং গণতান্ত্রিক কেনিয়ার পক্ষে তিনি দাঁড়িয়েছেন বলে, she was subjected to, তিনি শিকার হয়েছেন অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন।
তিনি শিকার হয়েছেন ডিফেমেশন, অপমাননার শিকার হয়েছেন, অপমানের শিকার হয়েছেন, পারসিকিউশন, নির্যাতনের শিকার হয়েছেন, ডিটেনশন, আটকের শিকার হয়েছেন, অ্যান্ড ফিজিক্যাল অ্যাটাকস, এবং শারীরিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার এবং আক্রমণের শিকার হয়েছেন। এরপরে পরের অংশ আমরা দেখি। পরের অংশে সম্ভবত তার বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস এবং সম্মান যেগুলি তিনি পৃথিবীর কাছ থেকে পেয়েছেন, বিভিন্ন সংস্থার কাছ থেকে পেয়েছেন, সেগুলির ব্যাপারে এখানে আলোচনা করবে। এরপরে ওকে বলছে মাথায় রিসিভড নিউমারাস অ্যাওয়ার্ডস, নিউমারাস মানে অসংখ্য, মাথায় গ্রহণ করেছিল অসংখ্য পুরস্কার অ্যান্ড অনারারি ডিগ্রিজ এবং সম্মানসূচক ডিগ্রি। টাইম ম্যাগাজিন ইন আইডেন্টিফাইড হার, টাইম ম্যাগাজিন নামে একটা ম্যাগাজিন আছে যেটা তাকে আইডেন্টিফাই করেছে, অর্থাৎ চিহ্নিত করেছে অ্যাজ ওয়ান অফ 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইন 2005। 2005 সালে পৃথিবীর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল 100 জন ইনফ্লুয়েন্সিয়াল মানুষের মধ্যে তাকে একজন আইডেন্টিফাই করা হয়। ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী, ঠিক আছে। অ্যান্ড ফোর্বস ম্যাগাজিন, এবং ফোর্বস ম্যাগাজিন তাকে চিহ্নিত করেছে অ্যাজ ওয়ান অফ 100 মোস্ট পাওয়ারফুল ওয়ামেন, মানে 100 জন শক্তিশালী মহিলার মধ্যে তাকে আইডেন্টিফাই করা হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে। ইন 2007 সালে শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয় দ্য নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড, নেলসন ম্যান্ডেলা পুরস্কারটি দেওয়া হয় ফর হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের অবদান রাখার জন্য এবং মানবাধিকারের জন্য অবদান রাখার জন্য। ইন 2010 সালে দ্য লায়ন্স হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড, তিনি লায়ন হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পান অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড, এবং আন্তর্জাতিক মুক্তি অ্যাওয়ার্ড বা স্বাধীনতা পুরস্কার পান। She died from cancer in 2011, তিনি 2011 সালে ক্যান্সারে মৃত্যুবরণ করেন। বাট হার লেগেসি, কিন্তু তার উত্তরাধিকার, উত্তরাধিকার মানে হচ্ছে তার যে রেখে যাওয়া কাজকর্মগুলো, কন্টিনিউজ, সেগুলো চলতেই থাকে, ইন মেনি প্রজেক্টস, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী, সাচ অ্যাজ, যেমন কি ধরনের প্রকল্প, প্ল্যান ফর দ্য প্ল্যানেট, দ্য বিলিয়ন ট্রি ক্যাম্পেইন, এটসেট্রা এটসেট্রা। বিভিন্ন ধরনের এই প্রকল্পগুলোর মাধ্যমে তার যে কার্যক্রমের পদ্ধতিগুলো আছে সেগুলো চলতেই থাকে। এরপরে কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো রিড আউট করে দিচ্ছি। ওকে, ওয়াঙ্গারি মাথাইয়ের ওপরে যে লেসনটি ছিল সেটির পিছনের দিকে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো এখন আমি আলোচনা করছি। হোয়াট ইজ ইকোসিস্টেম? ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম ইজ এ কমিউনিটি of living organisms such as plant, animals interacting with each other and their non-living environment. এটা হচ্ছে ইকোসিস্টেমের সংজ্ঞা। ক্যান ইউ মেক অ্যান অ্যাসেসমেন্ট অফ বাংলাদেশি ইকোসিস্টেম? বাংলাদেশি ইকোসিস্টেম সম্পর্কে কি তোমার কোনো বিবেচনা বা পারসেপশন আছে কিনা সেটি বলছে। তো বলছে বাংলাদেশি ইকোসিস্টেম ইজ ডাইভার্স, বাংলাদেশি ইকোসিস্টেমটা আসলে বিবিধ প্রকার। এটা সাপোর্ট করে রিচ বায়োডাইভার্সিটি, একটা সমৃদ্ধশালী প্রাণীকুলকে বা জীববৈচিত্র্যকে, বাট ফেসেস চ্যালেঞ্জেস, কিন্তু এটার অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তারপর বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মাল্টি এথনিক মিন? মাল্টি এথনিক মানে কি? বলছে দ্য ওয়ার্ড মাল্টি এথনিক মিনস, মাল্টি মানে বহুজাতি শব্দটি মানে হচ্ছে সামথিং, এমন কিছু, দ্যাট ইনভলভস, যেটি অন্তর্ভুক্ত করে, অর রিলেটস টু পিপল, অথবা সম্পর্কিত, এটা মানুষের সাথে সম্পর্কিত, ফ্রম মেনি ডিফারেন্ট এথনিক গ্রুপস, বিভিন্ন ধরনের জাতির মানুষের সাথে সম্পর্কিত। এই ইথনিক, মাল্টি ইথনিক কথাটা বিভিন্ন ধরনের জাতির মানুষের সাথে সম্পর্কিত। তারপর বলছে ডু ইউ সি মাল্টি এথনিসিটি ইন বাংলাদেশ? বাংলাদেশে কি তুমি মাল্টি মানে বহু জাতি দেখো? ইফ ইয়েস, যদি তাই হয়, হোয়ার অ্যান্ড হাউ, কোথায় এটা রয়েছে? বলছি ইয়াস আই সি মাল্টি এথনিসিটি ইন বাংলাদেশ, হ্যাঁ আমি বাংলাদেশে মাল্টি এথনিসিটি দেখি। আদার দ্যান দ্য বাঙালিজ, বাঙালি ছাড়াও দেয়ার আর চাকমা, মারমা, ত্রিপুরা অ্যান্ড গারোজ এটসেট্রা, এই ধরনের এথনিসিটি রয়েছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে রয়েছে। ইজ বায়োডাইভার্সিটি ইজ নেসেসারি ফর এনভায়রনমেন্ট?
বায়োডাইভার্সিটিটা অর্থাৎ জীববৈচিত্র্য কি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? ওয়াই, কেন গুরুত্বপূর্ণ? তো প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, বায়োডাইভার্সিটি ইজ নেসেসারি ফর দ্য এনভায়রনমেন্ট। পরিবেশের জন্য বায়োডাইভার্সিটিটা জীববৈচিত্র্য থাকা খুবই জরুরি। কারণ এটা নিশ্চিত করে ইকোসিস্টেম, আমাদের যে বাস্তু সংস্থান আছে সেটিকে ইকোসিস্টেম স্টেবিলিটি, এটার যে স্থায়িত্ব বা তোমার হচ্ছে স্থিতিশীলতা, সেটিকে এটা অবশ্যই নিশ্চিত করে। সাপোর্টস এগ্রিকালচার, কৃষিকে সাপোর্ট করে। মেইনটেইনস ওয়াটার অ্যান্ড সোয়েল কোয়ালিটি, তারপরে বলছে রেগুলেটস দ্য ক্লাইমেটকেও এটা নিয়ন্ত্রণ করে। অ্যান্ড প্রোভাইডস রিসোর্সেস ফর মেডিসিন অ্যান্ড ফুড, বিভিন্ন ধরনের ওষুধ এবং খাবার দাবারের জন্য যে উৎস সেগুলো এটা প্রোভাইড করে এই বায়োডাইভার্সিটি। অর্থাৎ জীববৈচিত্র্য থেকে আমরা ওষুধপাতি, খাবার দাবার, তারপরে মাটির গুণাগুণ, পানির গুণাগুণ, ক্লাইমেট, এগুলো আমাদের যে এগ্রিকালচার, সব কিছুই আসলে এটার উপর নির্ভরশীলতা রয়েছে। অ্যাপ্লাই দ্য ওয়ার্ডস ব্রড বেসড অ্যান্ড গ্রাস রুটস ইন সেপারেট সেন্টেন্সেস। অর্থাৎ ব্রড বেসড এবং গ্রাস রুট এই দুইটা শব্দ দ্বারা দুইটা বাক্য তৈরি করতে বলেছে। ব্রড বেসড মানে হচ্ছে বিস্তৃত, আর গ্রাস রুটস মানে হচ্ছে তৃণমূল। ব্রড বেস দিয়ে যে এই সেন্টেন্সটা লেখা হয়েছে সেটি হচ্ছে দ্য অর্গানাইজেশন ইমপ্লিমেন্টেড দ্য ব্রড বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি। এই সংস্থাটি প্রয়োগ করেছিল এ ব্রড বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি, একটা বিস্তৃত ব্যবসায়িক পরিকল্পনা বা কৌশল, টু রিচ আ লার্জার কাস্টমার্স, অনেক কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। গ্রাস রুটস দিয়ে যে বাক্যটি সেটি দেখছি, দ্য গ্রাস রুট ইফোর্ট টু ক্লিন দ্য এনভায়রনমেন্ট। এই পরিবেশকে পরিষ্কার করার যে তৃণমূল পর্যায়ের প্রচেষ্টা, গ্রাস রুট ইফোর্ট মানে তৃণমূল পর্যায়ের প্রচেষ্টা, টু ক্লিন দ্য এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টকে মানে ক্লিন রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য, ওয়াজ লেড বাই দ্য লোকাল ভলান্টিয়ার্স। স্থানীয় ভলান্টিয়ারের মাধ্যমে এই কার্যক্রমটা পরিচালিত হয়েছে বা এই ইফোর্টটা পরিচালিত হয়েছে। হচ্ছে why would you think the Nobel Peace Prize awarded justified? তুমি কেন মনে করো যে ওয়াঙ্গেরি মাথায় যে নোবেল পিস প্রাইজটা পেয়েছে সেটি ঠিক আছে? বলছে আই থিঙ্ক ইট ওয়াজ জাস্টিফাইড, আমি মনে করি এটা ঠিক আছে, কারণ শি আচ্ছা লেড হবে, এটা লিড থেকে লেড, ঠিক আছে? লিড মানে হচ্ছে সামনের দিকে ধাবিত করা বা লিডিং করা, হ্যাঁ, নেতৃত্ব দেওয়া। তিনি নেতৃত্ব দিয়েছেন, লেড হবে এলইডি, লেড, স্পেলিংটা মিস্টেক হয়েছে, আই এম সরি, ঠিক আছে? তো বলছে শি লেড এনভায়রনমেন্টাল কনজারভেশন, তিনি এনভায়রনমেন্টকে কনজারভেশনের জন্য নেতৃত্ব দিয়েছিলেন। অ্যাডভোকেটেড হিউম্যান রাইটস, মানুষের মানবাধিকারকে তিনি সহযোগিতা করেছিলেন। ডেমোক্রেসি, গণতন্ত্রকে সহযোগিতা করেছিলেন। উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। অ্যান্ড সোশ্যাল ইনজাস্টিস, এবং সামাজিক যে নীতির বা ন্যায়পরায়ণতা সেগুলোর জন্য, সোশ্যাল জাস্টিস মানে সামাজিক যে ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফুড সিকিউরিটি? খাদ্য নিরাপত্তা বলতে তুমি কি বোঝো? খাদ্য নিরাপত্তা বলতে যেটা বোঝানো হয়েছে, ফুড সিকিউরিটি রিফার্স টু দ্য কন্ডিশন, খাদ্য নিরাপত্তা বলতে এমন একটা অবস্থাকে বোঝানো হয়েছে যেখানে অল পিপল হ্যাভ কনসিস্টেন্ট অ্যাক্সেস, প্রত্যেকের মানে একটা ধারাবাহিক প্রবেশ অধিকার থাকবে, টু এনাফ নিউট্রিশাস ফুডস, যথেষ্ট পুষ্টিকর খাবারের প্রতি, ফর হেলদি লাইফ, স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য। অর্থাৎ প্রত্যেক মানুষ যখন স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবারের প্রতি তাদের অ্যাক্সেস থাকবে, প্রবেশ অধিকার থাকবে বা নিতে পারবে, তখন তাকে ফুড সিকিউরিটি বলা হয়। ফাইন্ড 6 keywords ফ্রম দ্য এক্সার্ট, এই উদ্ধৃতাংশ থেকে 6টা কিওয়ার্ড বের করতে বলেছে, দ্যাট মে হেল্প আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এই টেক্সটটা কি সম্পর্কে কথা বলছে সেটি বোঝার জন্য 6টা কিওয়ার্ড বের করতে বলেছে। একটা হচ্ছে ইকোসিস্টেম, এটা বাস্তু সংস্থান নিয়ে কথা বলেছে। কনজারভেশন, এখানে রক্ষণাবেক্ষণ নিয়ে কথা বলা হয়েছে। সাস্টেনেবল, এখানে টেকসই পরিকল্পনার কথা বলা হয়েছে। বায়োডাইভার্সিটি, এখানে জীববৈচিত্র্যকে নিয়ে কথা বলা হয়েছে। হিউম্যান রাইটস এবং মানবাধিকার নিয়েও কথা বলা হয়েছে। আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে।